হঠাৎ আবদার করে বসলো মিঠি। শেহজাদ, আমরা একটু হাঁটবো, রাতের শহর দেখবো, বাসায় গেস্ট থাকুক না, 12টা 5 মিনিটে কেক কাটবো। এত তাড়াতাড়ি বাসায় ফিরে কি করব? দিনের বেলায় বলতে শুনেছি, আর রাতের বেলায় ঘোরাঘুরি করবে? আমাদের গ্রামে বলে রাতের বেলায় গর্ভবতী মেয়েদের ঘর থেকে বের হতে নেই, খারাপ জিনিসের বদনজর পড়ে। ধুত, এইসব কুসংস্কার। একজন এডুকেটেড হয়েও কেন যে এই সব বিশ্বাস করেন বুঝতে পারি না। এখন চলুন, আমাকে নিয়ে হাঁটুন। এমন দিন প্রতিদিন আসবে না। শেহজাদের বাহুডোর আঁকড়ে ধরল মিঠি। বুক ঠেলে শেহজাদের কান্না পেল। এত মায়া কেন লাগাচ্ছে? মেয়েটা চলে যাবে বলেই কি? মেয়েটা চলে গেলে বোধ হয় সে মরেই যাবে। ঝাপসা হয়ে এলো চোখজোড়া, কিছু দেখতে পাচ্ছে না সামনে। একবার উষ্ঠা খেয়ে পড়ে যেতে নেয়। মিঠি ধরে ফেললো। ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো দুজনে। চারদিকে তাকালো শেহজাদ। জনমানব শূন্য, রোড ঘাট তেমন একটা কেউই নেই এদিকটায়। হাতে গোনা দু একজনকে দূরে দেখা যাচ্ছে। ঠিক কি বুঝে মিঠি তাকে এখানে নিয়ে এলো বুঝতে পারল না শেহজাদ। নিঃশব্দে তপ্তশ্বাস ফেলে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। ল্যাম্পপোস্টের নিয়ন বাতিগুলো অবিরাম জ্বলছে, সেদিকটাই বার কয়েক নজর পড়ল। তাতেও কেমন শরীর ছমছমে করছে শেহজাদের। কিন্তু মিঠি স্বাভাবিক, উৎফুল্লিত, কোনোই ভয়ই কাজ করছে না তার মধ্যে। এত জায়গা থাকতে শহর ছেড়ে এদিকে কেন এলো মিঠি বুঝতে পারল না শেহজাদ। চিন্তিত, সেই সাথে আতঙ্কিতও হলো। মিঠিকে ঠিক বোঝা যায় না, যখন যা ইচ্ছে করে ফেলে মেয়েটা। এর মতিগতি বোঝাটা ও দায়। নির্লিপ্ত ভঙ্গিতে অনবরত হাঁটছে দুজন, কেমন একটা নীরব, নিস্তব্ধ, নির্জীব জনপদ। মিঠির মন ভার হবে বলে কিছু বলল না, তবে কেমন অস্বাভাবিক লাগছে। মিঠির এই ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়ে ভুল করে ফেলেছে সে। মৌন রইল শেহজাদ। নীরবতা ভেঙে হঠাৎ জিজ্ঞেস করে ফেলল, এত রাতে এই নির্জন ফুটপাতে কেন এলে মিঠি? কেন জানি খুব ইচ্ছে করেছিল। এর চেয়ে কত ভালো ভালো সুন্দর জায়গা ছিল, তখন বলতে নিয়ে যেতাম। আর নতুবা দিনের বেলায় আসতে পারতে। কেমন অস্বাভাবিক লাগছে সব কিছু। পায়ের গতিরোধ করলো মিঠি। শেহজাদের চোখে চোখ রাখলো। ভয় পাচ্ছেন শেহজাদ? আরে না। তাহলে এমনিতেই বললাম, তুমি প্রেগনেন্ট। এমন একটা অবস্থায় রাতের বেলা ঘোরাঘুরি করাটা ভালো নয় বেবি। প্লাস তোমাদের দুজনের ক্ষতি হতে পারে। ধুত, কিছু হবে না। তবে ভুল বলেননি, দিনের বেলায় আসতে পারতাম, কিন্তু আমার কেন জানি এক্ষুনি আসতে মন চেয়েছিল। আর মন যা চায় তা করে ফেলা উচিত। হ্যাঁ, তা ঠিক। আর এজন্যই হুমায়ুন আহমেদ বলেছিলেন, কাউকে মনে পড়েছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও, ভালোবাসো কাউকে বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। অবশ্য মন্দ বলেনি, আমিও সহমত। আমার হাত ধরে এত রাতে এই নির্জন ফুটপাতে এলে ভয় করে না তোমার? কিসের ভয়? যদি তোমাকে মেরে ফেলি? জানি আপনি আমাকে মারতে পারবেন না, চাইলেও না। এত আত্মবিশ্বাস? এত আত্মবিশ্বাস ভালো না মিঠি, জানি। তবে আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যায় শেহজাদ। কি অকপট স্বীকারোক্তি! মিঠির চোখে চোখ রাখে শেহজাদ। সত্যিই তার চোখে কোনো ভয় নেই, বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে চোখগুলোও। নিঃশব্দে শ্বাস ফেলল শেহজাদ। চতুর্দিকে দৃষ্টি বোলায়। এখানে একটা বিষয় বিতর্কিত হলেও সত্য, মেয়েরা বেশিরভাগ সময় নির্ভর করতে পছন্দ করে। মনে মনে চায় অচেনা পথে কেউ তার হাত ধরুক, চোখ বন্ধ করে যার হাত ধরে রাস্তা পাড়ি দেওয়া যাবে। আর ছেলেরাও খুব বেশি পছন্দ করে কারো দায়িত্ব নিতে। মিঠির হাত আঁকড়ে ধরে শেহজাদ।
জানেন, আমার না একটা সুপ্ত বাসনা আছে। কি? মৃদু হাসল মিঠি। আশেপাশে নজর বুলিয়ে কিছুক্ষণ পর বলল, আমার খুব ইচ্ছে করে রাজশাহী যেতে। এত জায়গা থাকতে রাজশাহী কেন? ভুরু কুঁচকালো শেহজাদ। রাজশাহী মন্দ জায়গা নাকি? ধুত, তা বলিনি। বাই দ্য ওয়ে, রাজশাহী শহর দেখেছেন? রাতের রাজশাহী শহর দেখেছেন? অর্থাৎ পুরো শহরকে আলোকিত করা রাতের ল্যাম্পপোস্টগুলো দেখেছেন? পিকচার দেখেছিলাম, রিয়েলভাবে দেখা হয়নি। আর রাজশাহীও কখনো যাওয়া হয়নি। সেম, আমিও। আর ওখান থেকেই সুপ্ত বাসনা একবার রাজশাহী যাওয়ার। রাতের বেলা আপনার হাত ধরে ল্যাম্পপোস্টের নিয়নবাতির আলোয় দুজনে হাঁটবো। পথের ধারে ফোটা নানান রঙের জারুল কৃষ্ণচূড়াগুলো দেখব। টুকটুকে রক্তজবা, গোলাপি জারুল কিংবা হলদে অলকানন্দা, আর পথের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাঠগোলাপগুলো কুড়িয়ে নিব। ফোনটা বের করে রক্তজবা, জারুল আর অলকানন্দার সাথে ল্যাম্পপোস্টের বাতিগুলোর সাথে ফটো ক্লিক করব। ধরুন হুট করে যদি কখনো বা বৃষ্টি হয়, তাহলে সেই ল্যাম্পপোস্টের নিয়নবাতির আলোয় একই ছাতার নিচে আপনাকে সঙ্গী করে দুর্গম পথ পাড়ি দেব। রাতের আঁধারে রাজশাহীর সৌন্দর্য দেখে দুনয়ন জুড়িয়ে নেব। তারপর ট্রাফিক পুলিশের চোখকে ফাঁকি দিয়ে একটা রক্তজবা কিংবা জারুল ফুলের থোকা ছিঁড়ে নিয়ে কানে গুজবো। কাঠগোলাপের থোকা ছিঁড়তেও কিন্তু ভুল করব না। আনমনেই মুচকি হাসল শেহজাদ। কত ইচ্ছে, কত শখ, কত জল্পনা কল্পনা তার ছোট্ট বউটার। তারপর কি করব জানেন? নিলিপ্তে মাথা নাড়ল শেহজাদ। জানে না সে। জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল। তারপর কোনো এক বিকেলবেলা সেখানে কোনো একটা নদী পাড়ে ঘুরতে যাব। সেই নদীর পাড়েই বাঁশের তৈরি টং থাকবে বসার জন্য। আরাম করে সেখানে বসবো। আকাশের নীল দেখতে দেখতে ওয়ান টাইম চায়ের কাপে একটু একটু করে ঠোঁট ছোঁয়াবো আর মুগ্ধ হব প্রকৃতি দেখে। হঠাৎই নদীর মধ্যে দেখতে পাবো রাজশাহীর অনেকগুলো রাজহাঁস। আকাশটা হঠাৎ মেঘলা বর্ণ ধারণ করবে। আকাশের নীলগুলো মিশে কৃষ্ণবর্ণ ধারণ করবে। একদম আমি মন খারাপ করব না। খালি পায়ে সবুজ নরম ঘাসের উপর দাঁড়িয়ে আপনার হাতে হাত রেখে কিংবা দুহাত প্রসারিত করে বৃষ্টিতে ভেজার সুযোগ খুঁজব। হঠাৎই দেখতে পাবো রাজহাঁসগুলো পানির মধ্যে লুটোপুটি করছে। নদীর দিকে ঢোলকলমি আর কাশফুলগুলো নেতিয়ে পড়েছে। আরও বেশ কিছু অজানা অচেনা ফুলও থাকবে। আকাশে তখন থরে থরে মেঘ উড়তে থাকবে, আর তা দেখে মুগ্ধ হব আমি। হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হবে। মুষলধারে চায়ের কাপটা ফেলে আপনাকে জোর করে টেনে নিয়ে দুহাত প্রসারিত করে বৃষ্টিতে ভিজতে থাকব। এটুকু বলেই থামে মিঠি। চলো কাল পরশু রওনা দেই। না, জার্নি সহ্য করতে মিঠির হাত ধরল শেহজাদ। তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তার ঠিক শেহজাদও চায় না মিঠি জার্নি না, সরি, চলো কাল পরশু রওনা দেই। না, জার্নি সহ্য করতে পারবো না। শেহজাদ তা ঠিক। শেহজাদও চায় না মিঠি জার্নি করুক। প্রেগনেন্সির 3 মাস হয়নি, এখন জার্নি করাটা রিস্ক। আর মিঠির শরীর এত প্রেশার, এত ধকল নিতে পারবে না। ঠিক আছে, কোনো একদিন তোমাকে নিয়ে রাজশাহী শহরের ল্যাম্পপোস্টে নিয়নবাতির আলোয় হাঁটবো। মিঠির হাত ধরল শেহজাদ। তার দিকে তাকিয়ে মুচকি হাসল মিঠি। আল্লাহ চাইলে পৃথিবীর অনেক দেশেই আবার আমার ঘোরাফেরা হবে, ভ্রমণ হবে, কিন্তু রাজশাহী শহরে রাতের আধারে ল্যাম্পপোস্টে নিয়নবাতির আলোয় আমার আর হয়তো বা কখনো হাঁটা হবে না। শেহজাদ সুপ্ত ইচ্ছাটা বোধহয় অপূর্ণ থেকেই যাবে। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। থাকুক না হয় আমার কিছু ইচ্ছে অপূর্ণ। সব ইচ্ছে পূর্ণ করতে নেই। সব কিছু মনের মতন হয়ে গেলে আল্লাহর
বিমুখ হয়ে যেতাম। বেঁচে থাকার সৌন্দর্য তো অপ্রাপ্তিতেও আছে, পেয়ে খুশি তো সবাই হয়, কৃতজ্ঞতা তো তখনই প্রকাশ পায় যখন না পেয়েও মন রবের প্রতি সন্তুষ্ট রয়। বুকটা ধক করে উঠল শেহজাদের। কেন এমন কথা বলল মিঠি? তার দিকে তাকায় শেহজাদ। মিঠির মুখটা বিষণ্ণ। এভাবে বলছো কেন? সে কিছু না, একটা কথা শুনবেন? বলো। হাত ঘড়িতে সময় দেখে নেয় শেহজাদ। ঠিক এখানটায় আমার একটা স্মৃতি আছে, গভীর স্মৃতি। সব ভুলেও এই স্মৃতিটা ভুলতে পারি না শেহজাদ। কেমন স্মৃতি আর কেনই বা? খুব ইন্টারেস্টিং, শুনবেন? আশেপাশে তাকালো শেহজাদ। কোথাও কেউ নেই। ফের ঘড়িতে সময় দেখলো, রাত 11:15। ভালো লাগছে না শেহজাদের। কি করতে চাইছে মিঠি ঠিক বুঝে উঠতে পারছে না। তপ্তশ্বাস ফেললো। আবারও আশেপাশে তাকালো। কেমন শরীরটা ছমছম করছে। কি মনে করে পিছনে ফিরতে আচমকা একটা ছায়া সরে গেল। ভড়কে গেল শেহজাদ। কে হতে পারে ভাবতে লাগলো। তার ভাবনার মাঝেই শুনতে পেল, তখন আমি খুব ছোট ছিলাম বলা যায়। ক্লাস 6-এ পড়তাম। একদিন হলো কি, সকালবেলা ভড়কে গেল শেহজাদ। কে হতে পারে ভাবতে লাগলো। তার ভাবনার মাঝেই শুনতে পেল, তখন আমি খুব ছোট্ট ছিলাম বলা যায়। ক্লাস 6-এ পড়তাম। একদিন হলো কি, সকালবেলা দেখলাম কিছু একটা নিয়ে বাবা মা দুজন ভীষণ ঝগড়া করছিলেন। অনেকক্ষণ হলো, থামাথামির কোনো লক্ষণ নেই। মা বাবা ঝগড়া করলে তখন আমি ভীষণ ভয় পেতাম, ভয়ে গুটিয়ে যেতাম, কারণ ওনাদের ঝগড়াটা মারাত্মক লেভেলের ছিল। পাশের রুম থেকে যতটুকু বুঝতে পারলাম তা হলো এই বাড়িটার মালিকানা নিয়ে। আমি অত বুঝতাম না তখন। আব্বুকে প্রায়শই বলতে শুনতাম এই বাড়ির মালিক মল্লিকা, অর্থাৎ আমার আম্মু আর কি। তারপরে বলতেন এই বাড়ি মল্লিকার বাবার সম্পত্তি, আমার না। মৃত্যুর পূর্বে মল্লিকা তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি মিঠির নামে লিখে দিয়ে গিয়েছে। প্রাপ্তবয়স্ক হলে এই সকল সম্পত্তি মিঠিই পাবে। এখন তোমার নামে এই সকল সম্পত্তি কিভাবে করে দেব আমি? বোকার মতো জিদ করো না মনিরা। যতটুকু বুঝতে পারতাম বাবার এইসব কথাই মা মানতেই চাইতো না। যাক সেসব কথা। সেদিন ঝগড়া লাগার পর ভয়ে ভয়ে রেডি হলাম স্কুলে যাওয়ার জন্য। টেবিলে ব্রেকফাস্ট করার জন্য আসতেই দেখলাম কিছু নেই। ভাবলাম পাউরুটি আর জেলি দিয়ে খেয়ে চলে যাব, তাও নেই। দেখলাম আমার টিফিনও নেই, যদিও আমার টিফিন মা রেডি করতো না, কাজের খালা করে দিত। বাসার মধ্যে ঝামেলা দেখে খালাও বোধহয় নাস্তা বানাননি। এক গ্লাস পানি পান করে কাউকে কিছু না বলে নীরবে বাসা থেকে বেরিয়ে এলাম। আমাকে তখন বাবার সাথেই বাসে করেই যেতে হতো স্কুলে। আমার মা ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। মায়ের টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব ছিল না। মায়ের 2-3টি গাড়ি ছিল, তা সৎ মামাদের ব্যবহার করতে দেখতাম। আমাদের আর বাবাকে ব্যবহার করতে দিত না। ঝামেলা হবার ভয়ে বাবাও ব্যবহার করতো না। মেইন গেট দিয়ে বের হওয়ার সময় কেয়ারটেকার আঙ্কেল বলল, মামনি স্যার কই? বললাম বাসায়। তিনি বললেন স্যার আসুক একসাথে বের হইয়েন। বললাম আজ একা যাব আঙ্কেল। কথাটা শুনতেই তিনি ঘাবড়ে যান, হাই হাই করে বলেই ফেললেন, আমার চাকরি নট হয়ে যাবে মামনি। কিছু না বলে আমি বেরোতে নেই। আঙ্কেল দিল না। আমিও আমার জিদে অটল ছিলাম। শেষমেশ উনি ফের বললেন, আপনি আমার চাকরি খাবেন ছোট ম্যাডাম? এত জিদ ভালো না। স্যার আসুক, স্যারের সাথে যাবেন, নয়তো আমাকে বকা খেতে হবে। ফিক করে হেসে দিয়ে বললাম, ঠিক হবে। মন ভার করে তাকিয়ে রইলেন তিনি। আমি আবারও ফিক করে হেসে দিয়ে বললাম, আঙ্কেল আমাকে 50টা টাকা দাও তো, বাবার থেকে পরে নিয়ে দিয়ে দিব। মলিন মুখে কাচুমাচু করে আঙ্কেল বললেন, মামনি মাসের শেষ তো, বেশি টাকা পকেটে নেই। জিজ্ঞেস করলাম কত টাকা আছে? বললেন মাত্র 20 টাকা। ফিক করে হেসে ফেললাম আমি। বললাম, এত টাকা পাও, তাও তোমার পকেটে মাত্র 20 টাকা থাকে? কাচুমাচু করলেন তিনি। বুঝতে পেরে বললাম, থাক, রেখে দাও, লাগবে না। আঙ্কেল বললেন, এখন এই 20 টাকা নিয়ে যাও মামনি।
কে জানি নিষেধ করতে পারলাম না। হাত বাড়িয়ে গুটিয়ে নিলাম, পরে কি ভেবে আবার নিয়ে নিলাম। আসলেই টাকাটা আমার খুব প্রয়োজন ছিল। আচমকা ওনাকে হতভম্ব করে আমি বেরিয়ে এলাম। আমার পিছু পিছু কিছুক্ষণ দৌড়ালেন আঙ্কেল। পরিচিত একটা বাস পেতেই উঠে পড়লাম তাড়াতাড়ি। জিদ ধরলাম আজ একাই স্কুলে যাব। জীবনে সেই দিনই প্রথম আমি সাহস করেছিলাম। সারাটা পথ ভালো ছিলাম, হঠাৎ 4-5 জন তৃতীয় লিঙ্গের লোক উঠল। ওনাদের বেশভূষা দেখে আমি ভীষণ ভয় পেয়ে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকি। একজন আমার দিকে এগিয়ে এলো। আমার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমাকে বলল, মামুনি থাকলে কিছু টাকা দাও, এখনো নাস্তার টাকা জোগাড় হয়নি। কথাটা শুনেই মায়া হলো। আহারে, আমার মতো লোকটাও নাস্তা করেনি। ব্যাগ থেকে ওই 20 টাকা বের করে ওনার হাতে দিয়ে বললাম, এই নিন। উনি বললেন, মাত্র 20 টাকা? ভয়ার্ত গলায় বললাম, আর নেই আন্টি, এই 20 টাকায় আছে। আমি ভাবলাম নিবে না, হয়তো বা রেগে মেগে ফেলে দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি টাকাটা নিয়ে গেলেন। ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম আমি। আচমকা আমার দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। মাথা নুয়ে কাঁদতে লাগলাম। পাকনামি করে যে এসেছি, এখন আমার গাড়ি ভাড়া কে দিবে? ভাবলাম নিশ্চয় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিবে। সত্যি বলতে ওই 20 টাকায় কি ছিল আমি জানি না, তবে ওই 20 টাকার মধ্যে আমি আমার শেষ সম্বলটুকু দেখতে পেয়েছিলাম। মাথা নুয়ে অঝরে কাঁদতে লাগলাম। ঝরঝর জল গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ কেউ একজন আমার মাথায় হাত রাখতেই ভড়কে গিয়ে আমি মাথা তুলতেই দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে। আতঙ্কিত গলায় বললাম, আন্টি, আমার কাছে আর কোনো টাকা নেই, থাকলে তোমাকে দিয়ে দিতাম, সত্যি বলছি, বিশ্বাস করো। আমাকে অবাক করে দিয়ে আন্টিটা মৃদু হাসলো। আমার হাতের মধ্যে বেশ অনেকগুলো 100 টাকার নোট গুজে দিয়ে বলল, কাঁদিস না সোনা, তোর টাকা লাগবে না আমার। এই নে, এটা রাখ। মেয়ে মানুষ কখন কোন বিপদে প্রয়োজন হয় তার ঠিক নেই। আর শোন, একদম একা একা স্কুলে আসবি না, আসলে তোকে বিক্রি করে দেব। মনে থাকে যেন কথাটা। কেউ একজনের সাথে করে আসবি, দিনকাল ভালো না। ভয়ে ভয়ে মাথা নাড়ালাম আমি। তবে ওনার হঠাৎ পরিবর্তনে আমি একটু নয়, একটু বেশি অবাক হলাম। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি আমি। ততক্ষণে স্কুলের সামনে বাস থামলো ঠিক এই জায়গায়। ওই যে দেখুন, ওইটা আমার স্কুল। সেদিকে তাকালো শেহজাদ। হ্যাঁ, মিঠির স্কুল দেখা যাচ্ছে এখান থেকে। তারপর আমার হাত ধরে আমার স্কুলে পৌঁছিয়ে দিলেন। ওনার আচার আচরণে আমি শুধু হতভম্বই হলাম, সেই সাথে মুগ্ধতাও কাজ করলো। যাওয়ার সময় বললেন, আবারও বলছি, আর যদি পাকনামি করে একা একা আসিস তাহলে বিক্রি করে দেব। মাথা নেড়ে সায় জানিয়ে আমি স্কুলে ঢুকতে নেই। হঠাৎ কি মনে করে দাঁড়াই, পেছন থেকে ডাক দিলাম, আন্টি শুনুন। পেছনে ফিরে বলল, কিছু বলবি? ভয়ে ভয়ে মাথা নাড়ালাম। কি বলবি বল। শুকনো ঢোক গিলে বললাম, তোমরা তো খুব ভালো মানুষ, তাহলে মানুষের টাকা কেন নাও? তুমি চাকরি করতে পারো না? ভর্ণিতা করলেন না উনি। গড়গড় করে বলতে লাগলেন, কিশোর বয়সে লোকচক্ষুর আড়ালে যখন নিজের লুঙ্গি খুলে দেখতাম আর কান্না করে বলতাম, সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন অপরাধে হিজড়া বানালে? শারীরিক পরিবর্তনের সাথে সাথে পাড়া প্রতিবেশীর সবার অপমানে বাবা মাকে ছেড়ে পাড়ি জমায় শহরে, কিন্তু হিজড়া বলে কেউ কোনো কাজ দেয়নি। প্রতিদিন যত মানুষ দেখে সবাই অবহেলা অপমান করে। নিজের পেট চালানোর তাগিদে কিছু লোককে বাধ্য করে টাকা নেই, এটাই অপরাধ। সরকার আমাদের কোনো কর্ম করার প্রশিক্ষণও দিবে না, জনগণ কোনো কাজও দিবে না। প্রশ্ন একটাই, আমরা হিজড়া, কিন্তু আমাদের অপরাধ কি? কথাগুলো বলে উনি আর দাঁড়ালেন না, চলে গেলেন। নির্বাক নয়নে ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম আমি। এক নাগাড়ে সবগুলো কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল মিঠি। শেহজাদের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। পরপর তারপর থেকে আজ পর্যন্ত ওনাকে আর ভুলতে পারিনি। অনেক খুঁজেছি আর পাইনি। তবে আমার যখন খুব মন খারাপ থাকে কিংবা যেদিন আমি খুব খুশি থাকি, সেদিন
এখানে এসে এইভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, যদি ভাগ্যক্রমে ওনার সাথে একবার দেখা হয়ে যায় তাই। কিন্তু সেদিনের পর থেকে ওনার সাথে আর কখনো দেখা হয়নি। জানি না উনি আদৌ বেঁচে আছেন কি না। যদি বেঁচে থাকে তাহলে যেন ওনাকে একবার দেখতে পাই, সেই আর্জিটুকু প্রতিদিন আমার সৃষ্টিকর্তাকে জানায়। আই মিস মাই চাইল্ডহুড সো মাচ। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। মিঠির মুখের দিকে তাকালো শেহজাদ। সুন্দর স্বচ্ছ গভীর চোখজোড়া বর্ষার ভরা বিকেলের মতো টইটুম্বুর হয়ে ছলছল করছে। হাত দিয়ে আড়ালে মুছে নিল সেই জল। নীরবতা ভেঙে শেহজাদ বলল, তোমার কাহিনীটা শুনে খুব মুগ্ধ হলাম মিঠি, তবে জানো সবাই এক নয়। নিষ্প্রভ গলায় জিজ্ঞেস করলো, মানে হলো গ্রামে জন্ম হলেও বুঝ জ্ঞানের পর বাবা ঢাকায় নিয়ে আসেন। এরপর থেকে আমি ঢাকায় থাকতে শুরু করি এবং পড়াশোনাও চালিয়ে যাই। সেই প্রায় অনেক আগের কথা। একদিন আমি বাসে করে মহাখালী থেকে এয়ারপোর্টে যাচ্ছিলাম, প্রায় বনানী কিংবা কুড়িল বিশ্ব রোডের ওখানেই হঠাৎ 4-5 জন তৃতীয় লিঙ্গের লোক বাসে ওঠেন। একজন আমার কাছে এসে বলল, এই যে সোনা দাও। বিনা বাক্যে মানিব্যাগ বের করে অতি ভদ্রতার সাথে ওনাকে 500 টাকা দিলাম। তা দেখে উনি বললেন, এতে কি হয়? 50 টাকা দিলাম। তা দেখে উনি বললেন, এতে কি হয়? কথাটি বলেই উনি জোর করে আমার মানিব্যাগ থেকে টাকা নেওয়ার চেষ্টা করতে আমি বাধা দিতেই বলল, হাতে ব্যথা পাচ্ছি, ছাড়। ছেড়ে দিতেই আমাকে অবাক করে উনি 500 টাকার একটা নোট জোর করে নিয়ে গেলেন। অনেক অনুরোধ করে বললাম, ভাই আমি ছাত্র মানুষ, মাসের শেষ আর এটাই আমার শেষ সম্বল, নেবেন না প্লিজ, দিয়ে দিন। কিন্তু উনি শুনলেনই না। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। ঠিক বলেছেন শেহজাদ, সবাই এক নয়। নীরব হয়ে হাঁটতে লাগলো দুজনে। ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় হঠাৎ মিঠির চোখ পড়ল একটা গাছ ফুটপাতের দিকে ঝুঁকে রয়েছে। মিঠি দাঁড়ালো, দেখলো হলুদ ফুলে ভরে রয়েছে গাছটা। নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। হতাশ হলো মিঠি। ফুল ছিল না এমনভাবে বলল শেহজাদ। মিঠি ভরকে উঠল, কেন, কি হয়েছে? রাতের বেলায় মায়েদের ফুল ছিঁড়তে নেই। কে বলল? আমাদের গ্রামে শুনলাম। ছিঁড়লে কি হয়? বাচ্চার ক্ষতি হয়, ফুলের অভিশাপ লাগে, আর রাতের বেলায় গাছেরা জিকির করে। শেষোক্ত কথায় থেমে যায় মিঠি। কিন্তু ফুলগুলো সুন্দর, আমি নেব, প্লিজ আমাকে নিয়ে দিন। সন্তানের বাবা মায়েরা রাতের বেলা ফুল পাতা ছিঁড়তে নেই। মন ভার হলো মিঠির। বিশ্বাস করলো না, কিন্তু বেবি সুরক্ষার জন্য আর বাড়াবাড়ি করলো না। যদি ক্ষতি হয়? এটা কি ফুল শেহজাদ? চন্দ্রপ্রভা। ইস কি সুন্দর, নামের মতো। ফুলগুলোও কি সুন্দর, কিন্তু ফুলগুলো নিতে না পেরে আমার মন খারাপ হয়ে গেছে শেহজাদ, কাল এসে নিয়ে দেব। লাগবে না। 25 থেকে 26 বছর বয়সী একটা ছেলে ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল। ওদের কথোপকথন কিছুটা শুনে থমকে দাঁড়ালো। মৃদু হেসে বলল, এক্সকিউজ মি, আমি নিয়ে দেই? মাথা নাড়ালো মিঠি। দিন, অনেকগুলো ফুল নিয়ে দিন। মুচকি হাসলো ছেলেটা। সাধারণ এক ফুলের জন্য কি উচ্ছ্বাস প্রকাশ করছে মেয়েটা। পৃথিবীর সবচেয়ে দামি ফুল পেলে না জানি কি করবে। আসলেই দামি জিনিস নয়, মেয়েরা পথের ধারের জিনিসের প্রতি মায়া খুঁজে পায় বেশি। তা না হলে কেউ পথের ধারের 10 থেকে 20 টাকা দামের কাচের চুড়ি কিনত নাকি? কেউ 10 থেকে 20 টাকার ফুচকার জন্য খুশি হয়ে যেত নাকি? মেয়েদের ওই কম দামি জিনিসের প্রতি যত সব দুর্বলতা। ছেলেটা অনেকগুলো ফুল ছিঁড়ে মিঠির হাতে ধরিয়ে দিতেই খুশি হয়ে গেল। তবে শেহজাদের মন ভার হয়ে গেল। তার বউকে অন্য কেউ ফুল দিচ্ছে, খারাপ কিছু হবে না তো? কিন্তু মিঠির খুশির জন্য কিছু বলল না। মনের ভিতর আতঙ্ক সৃষ্টি হলো। থ্যাংক ইউ ভাইয়া। মৃদু হাসলো ছেলেটা। ওয়েলকাম। চলে গেল ছেলেটা। খেয়াল করলো শেহজাদের মন ভার। আর ইউ জেলাস? না, এত মেঘ কেন? কই? ফুলগুলো নিয়ে মিঠির কানে সুন্দর করে গুজে দিল। ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় হলুদ ফুলের
মিঠিকে দারুণ লাগছিল। একটা ফুল দিয়ে রিং বানিয়ে মিঠির আঙুলে পরিয়ে দিল। এভাবে সবগুলো আঙুলে পরিয়ে দিল। ভীষণ খুশি হলো মিঠি। শেহজাদ ভাবলো এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলে মন্দ নয়। আচমকা ফোন বের করে মিঠির বেশ কতগুলো সিঙ্গেল পিকচার তুলে নিল। মিঠিও নানান রকমের পোজ দিয়ে পিকচার তুলল। শেহজাদ হাসে। এরপর দুজনে বেশ কয়েকটা সেলফি তুলে নিল। দূর থেকে এতক্ষণ এই সবই দেখছিল শবনম। রাগে দুঃখে জিদে হিংসায় সারা শরীর জ্বলতে লাগলো। ফুটপাত হওয়ার দরুন এদিকে তেমন একটা কেউ নেই। সুযোগ বুঝে চট করে পেটের উপর চুমু খেয়ে সরে আসে শেহজাদ। পরক্ষণেই মিঠিকে জড়িয়ে নিয়ে বলল, আমার বেবির আম্মু। বলেই গালে টুপ করে দুটো চুমু খায়। মুচকি হাসল মিঠি। শেহজাদের গলা জড়িয়ে ধরে বলল, আমার মতো একটা জেদি মেয়েকে পরম যত্নে আগলে রেখেছেন। কি সাংঘাতিক পুরুষ আপনি শেহজাদ। মৃদু হাসল সে। তুমি যাই দাও মিঠা লাগে, হোক না সে দুঃখ, কারণ তুমি আমার মিষ্টি বউ। শেহজাদের বুকে মাথা রেখে বলল, জীবনে কত কিছু আসলো আর গেল, কিন্তু সুখ তো আমার এইখানেই শেহজাদ। স্নিগ্ধ হাসল শেহজাদ। মায়াবী গলায় বলল, তোমায় আমি কুড়িয়ে পেয়েছিলাম এক ভেজা রাত্রিতে, নিস্তব্ধ নির্জন পথে পড়ে থাকা নিঃসঙ্গ একটি কাঠগোলাপের ন্যায়। কথাগুলো শুনতেই আর সহ্য করতে পারল না শবনম। এগিয়ে এলো। আজ আর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, সুখে থাকতে দিবে না। এই কয়দিন তাকে খুব জ্বালিয়েছে মেয়েটা, আজ সব সত্য ফাঁস করে দিবে। বাঁকা হাসল শবনম। ওদের সামনে দাঁড়াতেই দুজন সরে দাঁড়ালো। শবনম যে হ্যাঁ, আতঙ্কিত হলো শেহজাদ। কোনো উদ্দেশ্যে এসেছে কে জানে। তুমি এখানে কি করছো? কিছু না, তোমাদের দেখতেই এগিয়ে এলাম। ওহ, শুনলাম তুমি মা হতে চলেছ। ভড়কে গেল শেহজাদ। মিঠি নিজেও ভড়কায়। হেসে উঠে বলল, কার থেকে শুনলাম? ভালো করলে। চলো মিঠি, যাই, মিষ্টি খাবো। আর আগে বলো বাচ্চার বাবাকে। মানে সহজ প্রশ্ন বোঝো না? স্ট্রেট বলো। বাচ্চার বলছি বাচ্চার বাবা শেহজাদ নাকি তোমার অন্য কোনো বয়ফ্রেন্ড? থমথমে হয়ে গেল শেহজাদের মুখটা। শবনম গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে। আল্লাহই জানে আজ মিঠি কি করে বসে। ভয় পেতে লাগলো শেহজাদ। মিঠি, বাসায় চলো, দেরি হয়ে যাচ্ছে। হাত ধরে টেনে নিয়ে যেতে নেয় শেহজাদ। মিঠির আরেক হাত ধরে ফেলল শবনম। আচমকা টান দিয়ে সামনে আনে। পড়তে নেয় মিঠি। ধরে ফেলল শেহজাদ। রেগে উঠল এবার। এবার মুখ খুলল। এতক্ষণ চুপ ছিল। সমস্যা কি তোমার? সিনক্রেট করছো কেন? এত ভালোবাসা কিসের এই বাজে মেয়ের প্রতি? মুখ সামলে কথা বলো শবনম। মুখ সামলে কথা বলবো মানে? কার না কার বাচ্চা পেটে নিয়ে তোমার আদর সোহাগ খাচ্ছে, তোমাকে কতটা বোকা বানাচ্ছে বুঝতে পারো না? খবরদার শবনম, ভালো হবে না বলে দিচ্ছি। একদম বাজে কথা বলবে না। অনেক ভালোবাসা দেখেছি কি জাদু করেছে তোমায়। প্রতি উত্তর না করে মিঠিকে নিয়ে চলে যেতে নেয় শেহজাদ। আবারও হাত ধরে টান দেয়। অসমতল জায়গা হওয়ায় মিঠি রোডের ওপর পড়ে যায়। গিয়ে পেটে, হাঁটুতে এবং মাথায় ব্যথা পায়। মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। হাঁটু বোধহয় ছিলে গেল। কেমন জ্বলছে ওমাগো করে উঠল মিঠি। মিঠিকে তুলে শেহজাদ। বাঁকা হাসলো শবনম। আজ মেয়েটাকে একটা চরম শিক্ষা দিয়ে ছাড়বে। শেহজাদের সাথে এই মেয়েটাকে সহ্যই হয় না তার। কপাল চেপে ধরে নিজের সাথে মিঠিকে জড়িয়ে নিল শেহজাদ। আচমকা চেঁচিয়ে উঠল, তুমি কি করলে শবনম? একদম ঠিক করেছি, এই মেয়েটাকে সহ্যই হয় না আমার। এখন আবার কোন প্লেবয়ের বাচ্চা পেটে নিয়ে তোমার উপর চাপাচ্ছে। এই বাচ্চার বাবা আমি। একদম বাজে কথা বলবে না। অবিশ্বাস্য নয়নে তাকালো শবনম। কি বললে? এই সন্তানের বাবা তুমি? হ্যাঁ, ঠিক শুনেছ। মিথ্যা বলেছ, আমি বিশ্বাস করি না। মাথা ঘুরে উঠল শবনমের।
মিথ্যা কথা ও তোমাকে ফাঁসাচ্ছে। এই বাচ্চার বাবা তুমি নয়, নিশ্চয়ই কারো কুকর্মের ফল তোমার উপর চাপিয়ে দিচ্ছে। আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারল মিঠি। হতভম্ব হয়ে গেল শেহজাদ শবনম দুজনেই। এই তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? ঠাস ঠাস করে আরও কতগুলো থাপ্পড় দিল। শবনমের মাথা ভনভন করতে লাগলো। নিজেকে স্থির করে শবনমও একটা থাপ্পড় দিতে নেয়। হাত মুচড়ে ধরল মিঠি। শেহজাদ দুজনকে ছাড়ানোর চেষ্টা করলো, বিশেষ করে মিঠিকে জড়িয়ে ধরে। আচমকা মিঠির পেটে একটা লাথি মারতে নেয় শবনম। শেহজাদ খেয়াল করলো না, মিঠি নিজেই সরে গিয়ে পাল্টা লাথি দিতেই শবনম পড়ে যায়। শেহজাদের উপর ভীষণ রাগ হলো মিঠির। এমন একটা সিরিয়াস মুহূর্তে কেন ওকে জড়িয়ে ধরলো শবনমকে না ঠেকিয়ে? এখন তো লাথিটা পেটের মধ্যে পড়ে মিসক্যারেজ হয়ে যেত। আর এটা তো শবনম ইচ্ছে করে দিয়েছে। শবনম উঠেছে আচমকা দুগালে দুহাতে গলা চেপে ধরল মিঠি। শেহজাদ দাঁড়িয়ে রইল ওভাবেই, ঠিক বুঝতে পারছে না কাকে থামাবে। কারো থেকে কেউ কম না। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে রয়েছে। মিঠির মধ্যে তো রয়েছে, সেটা প্রথম দিন থেকেই খুব ভালো করে সে জানে। এদিকে মিঠির গলা চেপে ধরায় শ্বাসরোধ হয়ে এলো তার। সেও দুহাতে চুল টেনে ধরল শবনমের। শেহজাদ শুধু মিঠিকেই ছোটাতে নেয়, কিন্তু শবনমকে সরানোর চেষ্টা করে না। এবারও ভীষণ রাগ হলো মিঠির। শেহজাদ তো জানে মিঠি প্রেগনেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অবশ্যই শবনমকে আগে দূরে সরানো উচিত, কারণ দুজনই অ্যাগ্রেসিভ। কখন শবনমের আক্রমণের শিকার হয়ে মিসক্যারেজ হয়ে যায় সেটাই তো আসল কথা। আবার আক্রমণ থেকে মিসক্যারেজ হয়ে একটা মেয়ে অনেক সময় মিসক্যারেজ থেকে অনেক সময় মাতৃত্ব হারিয়ে ফেলতে পারে। শবনমের চুলগুলো দুহাতে টেনে কষিয়ে দুইটা থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জঘন্য কথা বলিস? জিভ কেটে ফেলবো তোর, আজ একটা চুলও রাখবো না তোর। আমাকে আমাকে মফিজ মনে করিস? ঘুষিতে ঘুষিতে তোর চেহারার নকশা পরিবর্তন করে ফেলবো, চিনিস আমাকে? বলেই নাকের মধ্যে দুইটা ঘুষি মেরে চুলের মুঠি ধরে ঘুরাতে লাগলো শবনমকে। শেহজাদ মিঠিকে আটকাতে নিলে তাকে সরিয়ে দেয় মিঠি। নিজে তো পারে না, আরেকজনকেও করতে দেয় না। আর এই শবনমকে একটা চরম শিক্ষা দেওয়া প্রয়োজন। অতিরিক্ত বার বেড়েছে। আজ কিন্তু সিন ক্রিয়েট করার ইচ্ছে ছিল না, কিন্তু তুই বাধ্য করেছিস। তুই ভেবেছিস আমি চুপ থাকবো? একদম না। এই শোন, আজকের যে স্পষ্টভাষী কনফিডেন্ট মিঠিকে দেখছি, সে এখন আর একটা কথাও মাটিতে পড়তে দেয় না। একটা কথা শোনাতে এলে এখন সে 5টা শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুরুতে এমনটা ছিল না। সে ভেঙে চুরে নরম কাদামাটি পুড়ে পুড়ে শক্ত ইটের মতো তৈরি হয়েছে অনেক সময় নিয়ে। দিল কষিয়ে আরও 2টো থাপ্পড়। এই চরিত্রহীনা নারী, তুই এত বড় জঘন্য কথা কেন বললি আমাকে? সবাইকে তোর মতো ভাবিস? এই শোন, আমার পেটে কোনো পেলে বয়ের বাচ্চা নয়, ওই মানুষটার বাচ্চা যে তোর সামনে হাত পা গুটিয়ে কাপুরুষের মতো দাঁড়িয়ে রয়েছে তার। কাপুরুষ বলায় অপমানে থমথমে হয়ে গেল শেহজাদের মুখটা। এই চরিত্রহীনা মেয়ে, তোর তো ইউটেরাস নেই, তুই আমাকে কিভাবে বলবি এটা কুকর্মের ফল? কিভাবে বললি এটা কুকর্মের ফল? চোখ বুজে ফেলল শেহজাদ। শবনমকে কেন বলছে এইসব? শবনম জানতে পারলে কেমন হবে অবস্থা? বা হাতে কষিয়ে আরেকটা থাপ্পড় মারল শবনমকে। শবনমের চেয়েও মিঠিও বেশি অ্যাগ্রেসিভ হয়ে আছে। শেহজাদ দাঁড়িয়ে রইল যেন সার্কাস দেখছে। শেহজাদের এই নিস্তব্ধতা, নির্জীবতা মিঠিকে অবাক করে দিল। তার আরও জিদ চাপল। বিয়ের আগে যে কিউনিতে সমস্যা বলে তোকে অপারেশন করে তোর ইউটেরাস অপারেশন করে ফেলা হয়েছে, তা জানিস না? না হলে ক্যান্সার হয়ে মারা যেতি।
থমকালো শবনম। বিয়ের আগে তার অপারেশন হয়েছে তা সঠিক, কিন্তু সবাই বলেছে কিডনিতে সমস্যা, ইউটেরাসে যে সমস্যা সেটা কেউ বলেনি তাকে। মিঠির মুখ থেকে সবে শুনল, তার মানে শেহজাদ তার সমস্যাটার কথাটা তাকে না জানিয়ে বলেছিল যে সন্তান জন্মদানে সে নয়, শেহজাদ নিজেই অক্ষম। কত বড় স্যাক্রিফাইস করলো তার জন্য শেহজাদ, কিন্তু সে তো শেহজাদকে বুঝতেই চায়নি। শেহজাদ কত বলেছিল আমরা বেবি অ্যাডপ্ট করব, বাচ্চা লাগবে না, কিন্তু শবনম কানে তুলেনি কোনো কথা, পরক্রিয়ায় জড়িয়ে পড়ল অফিসের কলিগের সাথে। আচমকা নিজেকে পাগল পাগল লাগছে। তার মনে একটাই কথা, মানে এই মিঠির পেটে শেহজাদের সন্তান। মানতে পারল না শবনম। মিঠির কেন শেহজাদের সন্তানের মা হবে? মা হবে কেবল তো সেই, শেহজাদ তো শুধু তাকেই ভালোবাসে। আচমকা চিৎকার করে উঠল শবনম। শেহজাদ থামাতে আসলো, মিঠির হাত থেকে শবনমকে ছাড়ানোর চেষ্টা করলো। একদম ছোবেন না আমায় শেহজাদ, নয়তো ওর চেয়েও খারাপ অবস্থা হবে আপনার। থমকে যায় শেহজাদ। দিকবেদিক শূন্য হয়ে গেল সে। মিঠিকে কেমন ভয়ানক দেখাচ্ছে, যেন সব ধ্বংস করে ফেলবে। এই মেয়ে এমনিতেই আগুন, এখন কেমন ককটেলের মতো হয়ে আছে, যেন একটু পরেই ব্লাস্ট হবে। এবার বুঝতে পেরেছিস, সেজন্যই তোর বিয়ে হতো না, কেউ তোকে বিয়ে করতে চাইতো না। যেদিন তোর বিয়ে ঠিক হয়ে ভেঙে যায়, বিয়ের আসর থেকে তোর হবু বর চলে যায়, সেদিন তোর আপন ফুফুতো ভাই অর্থাৎ শেহজাদ তোকে মান সম্মান রক্ষার জন্য দয়া দেখিয়ে তোকে বিয়ে করেছে। এবার বুঝতে পেরেছিস? আর সেই কিনা তোর মতো মেয়ে, অর্থাৎ কাকের ডানায় ময়ূরপঙ্খী গজাতেই মানুষটাকে ছেড়ে চলে গেলি। যার জন্য করলো চুরি তাকে বলিস চোর। দিল কষিয়ে আরেকটা থাপ্পড়। নিজের সম্পর্কে না জেনে, যাচাই বাছাই না করে আরেকজনকে বাজে মেয়ে বলতে এসেছিস। পেলে বয়ের সন্তান ক্যারি করছি তাও বললেই। অনেক তো সহ্য করলাম, আজ তোকে ছাড়বো না। আমাকে কেন খেপালি? চুল ধরে আরেকটা ঘুষানি দিল শবনমকে। শেহজাদ পিছিয়ে যায়, আবার এগোয়। আতঙ্কিত হয়ে আছে সে, বুঝতে পারছে না কি করবে। শেহজাদের জন্য এখন এত দরদ কেন তোর? পরকিয়া করে যখন ডিভোর্স দিয়ে চলে গেলি, তখন তোর বুক কাঁপে নাই, মন কাঁদে নাই, অভ্যাসগুলো ভুলে যেতে মায়া হয় নাই? প্রিয় মানুষটার মলিন চেহারা মনে করে বুক ফেটে কান্না আসে নাই? জানিস, আমার কাছে পৃথিবীর সবচেয়ে জঘন্য, কষ্টের এবং অসহায় কোনো দৃশ্য হলো কালো মানুষকে কাঁদতে দেখা। দিল আরেকটা থাপ্পড়। আজ তোর রক্ষা নাই শাকচুন্নি, সময় নিজের গতিতে চলে। আজ তোমার কাল আমার। একটা কথা আছে, আজ তুমি যা অপরের সাথে করলে তা তোমাকে অন্য একজন কাল ঠিকই ফেরত দিবে। মনে রাখিস, কারণ এটাই নিয়তি। চলবে। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত গল্পগুলো শোনেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যাদের যাদের গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।